কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা। এই মাঠে, আশ্রম মাঠে রবীন্দ্রনাথ বসে আছে। রবীন্দ্রনাথ এসছেন শ্রীমন্দিরে, আচ্ছা, অক্ষয় তৃতীয়া অনুষ্ঠানে। বিধান রায় এসছেন। এই যে 101 জন বিপ্লবী। নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এলাম তোমাদের কাছে খুবই সুন্দর একটি আশ্রমের ব্লগ নিয়ে। এই আশ্রমটির নাম হচ্ছে সংঘগুরু মতিলাল রায়ের প্রবর্তক সংঘ আশ্রম। এই আশ্রমটি কি কি নিয়ম আছে এবং তোমরা যদি আসতে চাও কীভাবে আসবে, এই মতিলাল রায় ইনি কে ছিলেন, সমস্ত কিছু তোমাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে জানাবো। আর এই আশ্রমে আজকে যাব, ভিতরে প্রবেশ করে এখানে যারা আছেন এই আশ্রমের দায়িত্বে তাদের থেকে সমস্ত কিছু বিস্তারিত এই মতিলাল রায়ের ইতিহাস তোমাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে তুলে ধরবো। তো আজকের ব্লগটি খুবই ভালো হতে চলেছে। তোমরা কিন্তু প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবে এবং নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকে দেখতে থাকো চন্দননগরের খুবই সুন্দর একটি প্রবর্তক সংঘ আশ্রম, সঙ্গে থাকো, দেখতে থাকো। এইটি হচ্ছে আশ্রমে যাওয়ার মেন গেট, দেখতে পাচ্ছ একটা বড় গেট রয়েছে। এই গেটের মধ্যে দিয়েই আজকে আমি যাব প্রবর্তক সংঘ আশ্রমের ভেতর, এবং তোমাদেরকে আমি এই আশ্রম সম্পর্কে অনেক কিছু ইতিহাস আছে, যে ইতিহাস এইখানকারই একজন ডাক্তারবাবু বলবেন, আদার্স অনেক লোক আছে তারাও বলতে পারেন। তো এখানে আমি যাওয়ার পথে দেখতে পাচ্ছি গেটের সামনে লেখা আছে প্রবর্তক সংঘ আশ্রম, দেখতে পাচ্ছ। আর এই দিকে গেট রয়েছে, এই গেটের মধ্যে দিয়ে এখন আমি ভিতরে প্রবেশ করছি। সঙ্গে থাকো, খুব ভালো লাগবে। আজকের ব্লগটি খুব সুন্দর হতে চলেছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই দিকে রয়েছে অফিস ঘর, এইটা একটি স্কুল, এটা বাচ্চাদের স্কুল, এইটা তোমাদেরকে একটু পরে দেখাবো। আর এই দিকটা রয়েছে একটা প্রবর্তক সংঘ গ্রন্থাগার। আর এইটা হচ্ছে আশ্রমের মেন মন্দির। এই মেন মন্দির আগে দর্শন করি, তারপরে সব এক এক করে তোমাদের দেখাবো। পরবর্তী পর্যায়ে বিভিন্ন বিপ্লবী তাদের সহায়তা করা, শিক্ষা আন্দোলনে সহায়তা এবং স্বদেশী আন্দোলনে মায়ের ভূমিকা ছিল অপরিসীম। সেই জায়গায় দাঁড়িয়ে মা 1930 সালে তিনি গত হন এবং তারপরে ওনার দেহ এই জায়গাতেই তার দাহ কার্য হয়েছিল এবং পরবর্তীকালে এইখানেই তার মন্দির স্থাপনা হয়েছিল। 1905 সালের পর থেকে এখানে যখন কানাইলাল দত্ত, রাসবিহারী বোস, উল্লাসকর দত্ত, বাঘা যতীন এবং চন্দননগরের বিপ্লবী অধ্যাপক চারুচন্দ্র রায়, বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায়, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ক্ষেত্রমোহন বন্দ্যোপাধ্যায়, নগেন্দ্রনাথ ঘোষ, দুর্গাদাস শেঠ, এরকম বিপ্লবীরা যখন আসতেন মা তাদের কাছে ডেকে নিতেন। সংঘ জননী শ্রী শ্রী রাধারানীর মন্দির থেকে এখন আমরা এসে উপস্থিত হয়েছি সংঘগুরু শ্রী শ্রী মতিলাল রায়ের মন্দিরে। এই মতিলাল রায়েরই সহধর্মিনী সংঘ জননী রাধারানী। এই সংঘগুরু মতিলাল রায়, উনি একাধারে আধ্যাত্ম সাধক, একাধারে সহিংস বিপ্লবী নেতা এবং সমাজ সংস্কারক, শিক্ষা আন্দোলনের প্রতি এবং স্বদেশী আন্দোলনের প্রবক্তা। এনার জন্ম 1883 সালে বোড়াইচণ্ডীতলায় তার পৈতৃক গৃহে, এবং তারপর থেকে উনি আধ্যাত্ম সাধনা করেছেন এবং পরবর্তী পর্যায়ে
বিশেষ করে 1902 সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন এই বিল্ডিংটি দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটি হচ্ছে এই প্রবর্তক সংঘ আশ্রমের। এখানে নিচে রয়েছে অফিস ঘর আর ওপর রয়েছে একটি মিউজিয়াম। তো আমি সবার প্রথমে অফিস ঘরে যাব এবং অফিস ঘরে গিয়ে এখানে একজন ডাক্তারবাবু আছেন, ওনার সঙ্গে কথা বলবো, কথা বলে জেনে নেব এই প্রবর্তক সংঘ আশ্রম সম্পর্কে কিছু তথ্য। আমি ডাক্তার মহেন্দ্র কুমার ঘোষ। আমি প্রবর্তক সংঘের বর্তমান গভর্নিং বডির সহসভাপতি। প্রায় 14 বছর বয়সে আমি প্রবর্তক সংঘের সঙ্গে জড়িত আছি। আগে প্রবর্তক সংঘের অনেক শাখা আছে। সংঘের আছে 8টা স্কুল, 4টে উচ্চ বিদ্যালয়, পাঠশালা, সংস্কৃতি চর্চার একটা পীঠস্থল। এই প্রবর্তক সংঘ একটা স্বাধীনতা সংগ্রামীদের বৈপ্লবিক আধ্যাত্মিক চেতনার আচ্ছাদনে আমাদের যিনি সংঘ গুরু মতিলাল রায়, তার আশ্রয়ে পরাধীন ভারতবর্ষের যে বিপ্লবীরা যারা স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন, তারা এখানে আশ্রয় গ্রহণ করতেন। মতিলাল রায়ের আশ্রয় ছত্রতলে তারা একত্রিত হয়ে ব্রিটিশদের বিতাড়িত করে স্বাধীন ভারতবর্ষ সাধনের জন্যে ব্রতী হয়েছিলেন এবং সফল হয়েছিলেন। এখানে অরবিন্দ, বিধানচন্দ্র রায়, গান্ধীজি, স্বামীজি, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি, এমন কোনো মনীষী নেই এখানে পদার্পণ করেনি। রবীন্দ্রনাথ ঠাকুর বারে বারে এসেছেন, এখানে ঢুকেই দেখেছেন প্রবর্তক গ্রন্থাগার, যিনি আমাদের এখানে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুর উদ্বোধন করে গেছেন। আমাদের পাশেই আছে শ্রীমন্দির প্রবর্তক, আধ্যাত্মিক চেতনার পীঠস্থল, যেখানে সাধনায় সিদ্ধিলাভ করেছেন আমাদের মতিলাল রায়। নেতাজি অক্ষয় তৃতীয়ার দিন আজ থেকে 100 বছর আগে উদ্বোধন করে গেছে। এই সংঘ আশ্রম একটা মানব কল্যাণের সেবায় নিয়োজিত বর্তমানে। যদিও এটা আধ্যাত্মিক পীঠস্থান, তবুও আমাদের দুস্থ আর্ত শিশুদের আশ্রয়স্থল আছে। যদি কোনো অনাথ শিশু যাদের পড়াশোনা হচ্ছে না, যাদের বয়স 60 বছর প্লাস থেকে 12 বছর পর্যন্ত, বিশেষ করে তাদেরকে আমরা নিখরচায় রাখি এবং রাখার উদ্দেশ্য হচ্ছে তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে দেওয়া, তাদের শিক্ষাদান করা, অন্ন বস্ত্র ঔষধ দেখভাল করা, এবং আমরা 18 বছর বয়স পর্যন্ত রেখে দিয়ে তাদের আদর্শ মানুষরূপে গড়ে তোলার চেষ্টা করি এবং সরকারি সহায়তায় তাদেরকে সমাজের মূল স্রোতে ফেরার জন্যে নির্দিষ্ট তাদের যে অধ্যয়ন করা হয় তাদের মানের অনুযায়ী তাদের যথাযোগ্য স্থানে আমরা ব্যবস্থা করে দিই। আমাদের 8টা বিদ্যালয় আছে। আচ্ছা, 8টা বিদ্যালয়। একটা প্রাথমিক স্তর বিদ্যালয় আছে, শিশুদের আলাদা, আচ্ছা, এবং বিদ্যালয়ে শিশু বালক বালিকাদের 8টা বিদ্যালয়ে আস্তে আস্তে, যেমন শিশু শ্রেণী থেকে শুরু করে প্রাথমিক শ্রেণী,
তারপর উচ্চ প্রাথমিক, নিম্ন বুনিয়াদী, কারিগরি শিক্ষা, বালিকাদের বিদ্যালয়, বালকদের বিদ্যালয়, শুধু তাই নয়, আমরা অসহায় মানুষদের থাকার জন্যে আবাসস্থল, ছাত্রীবাস আছে, ছাত্রাবাস আছে, নিখরচায় থাকা আছে। এবং শুধু তাই নয়, যারা সমাজের একটু অবহেলিত বা একটু পিছিয়ে পড়া মানুষের জন্যে স্বল্প মূল্যে থাকার ব্যবস্থা করা আছে। তাদের অন্ন, বস্ত্র, ঔষধ, বিশেষ করে আমরা শিক্ষিত সামাজিক নাগরিক গড়ে তোলার ব্যবস্থা করি। আচ্ছা, একটা কথা বলছি মাঝখানে, কেউ যদি ধরুন অনাথ এখানে থাকতে চায়, তার জন্য কি থাকতে পারেন? হ্যাঁ, অনাথটা শুধু তাই নয়, অনাথ নাও হতে পারে, এমন হতে পারে অনাথ তো আছেই, এছাড়া দেখা গেল যে একটু অসহায়, মানে আর্থিক সমস্যায় জর্জরিত আছে, অথবা পেরে উঠছে না, লেখাপড়া হচ্ছে না, তারা স্বল্প মূল্যেও থাকতে পারে। স্বল্প মূল্যে? হ্যাঁ, থাকতে পারে। এছাড়া হচ্ছে আমাদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় 12 মাস। ওটা কি স্বল্প মূল্যে? হ্যাঁ, স্বল্প মূল্যে নয়, বিনা ব্যয় দাতব্য চিকিৎসালয় আছে, সম্পূর্ণ বিনামূল্যে। হ্যাঁ, আমি সহ সম্পাদক ডক্টর মহেন্দ্র কুমার ঘোষ হিসেবে সপ্তাহে 2 দিন করে বসি এবং যে কোনো মানুষ সেখানে আসতে পারে। কি কি বার? আমি বসি সোমবার আর বুধবার বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত। এবং ডাক্তার সনৎ কুমার ঘোষ আছেন আমাদের সভাপতি। আচ্ছা। উনি অ্যালোপ্যাথি ডিজিও। আচ্ছা। উনি সরকারি ডাক্তার, তা উনিও বসেন। উনি মঙ্গলবার শুক্রবার বসেন। সম্পূর্ণ এটা দাতব্য বিনামূল্যে দাতব্য, এবং দেখা হয়, চিকিৎসা পরিষেবা দেওয়া হয় এবং বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। আর কেউ যদি থাকতে চায় তাহলে স্বল্প মূল্যে দিয়ে থাকতে হবে। আমি এখান থেকে উপরে যাব, উপরে ঘর আছে, তোমাদের আগেই বলেছিলাম। এই যে এখান থেকে আমি যাব, আমি সিঁড়ি থেকেই উঠে এখানে দেখতে পাচ্ছি অনেক বিপ্লবীর চিত্র রয়েছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে সবাই এসেছিলেন এই প্রবোধ থেকে, এক সময় এখানে সবাই এসেছিলেন। তো এগুলো দর্শন করলাম, করে আমি এখান থেকে সিঁড়ি দিয়ে উপরে থেকে উঠে যাব। এবার তোমাদেরকে আমি দেখাবো মিউজিয়াম, এই প্রবর্তক সংঘের যে মিউজিয়াম রয়েছে সেই মিউজিয়াম। তো আমি প্রবেশ করে গেলাম, মিউজিয়ামটা তোমাদের দেখাচ্ছি। আশ্রমেই প্রায় 38 বছর রয়েছি। 38 বছর? তাহলে লাইফটা তো এখানেই কাটিয়ে দিলেন? হ্যাঁ। আচ্ছা। এখানকারই দীক্ষিত আমি। আচ্ছা। সেই জন্য আমি এনার সেবাতেই প্রাণটা উৎসর্গ করতে চাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেই জন্য সকাল থেকে এইসব ঘর পরিষ্কার করা, আচ্ছা, রাখা, সংরক্ষণ রাখা, এটাই আমার কাজ। আচ্ছা। হ্যাঁ, আর এই ঘরটায় শেষ সময় উনি এই ঘরেই শেষ করেছেন। তারপরে মন্দিরের ওখানে দেওয়া করা হয়েছে। আচ্ছা। এই যে ছবিটা দেখছেন, এটা হচ্ছে গান্ধীজি। হ্যাঁ, উনি এখানে এসেছিলেন, তখন মেয়েরা চরকা কাটছে ওনার বসত বাটিতে, 1926-এ। 1926 সালে? 1926। আর কে কে এসেছিলেন? 1926 সালে এই আশ্রমে মাঠে রবীন্দ্রনাথ বসে আছে। এই মাঠে? এই মাঠে, আশ্রম মাঠে রবীন্দ্রনাথ বসে আছে। রবীন্দ্রনাথ এসছেন শ্রীমন্দিরে। আচ্ছা। অক্ষয় তৃতীয়া অনুষ্ঠানে। বিধান রায় এসছেন। এই যে 101 জন বিপ্লবীর ফলক আছে একটা, এটা উন্মোচন করতে এসেছিলেন বিধানচন্দ্র রায় 1955 সালে। আচ্ছা।
রবীন্দ্রনাথ এসছে 1927 সালে, এই যে প্রবর্তক কালচার কলেজে আশ্রমের ভেতরে। শরৎচন্দ্র এসছিলেন, আর সবাই এসেছিলেন, মানে বাকি কেউ নেই। বহু মনীষী, বিপ্লবী, নেতাজি সুভাষচন্দ্র এসেছিল, হ্যাঁ, সংঘগুরু জন্মোৎসব, সমস্ত বিপ্লবীরা এখানে এসেছিলেন। সমস্ত। এই যে যাত্রী নিবাসের যে ঘরগুলো রয়েছে, আমি এই ঘরের মধ্যে যাব এবং দেখে নেবো এখানে। এই যে দেখতে পাচ্ছ, একটু বলে দিন এখানে ঘরে কি ব্যাপার আছে। এটা প্রবর্তক সংঘ আশ্রমে যদি কেউ থাকতে চান আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করবেন। আমরা স্বল্প মূল্যে, একটু ব্যবহারিক মূল্য লাগে, আমরা তখন ব্যবস্থা করে দিই। একটু আগে থেকে বলতে হয়, তাহলে এটা আমাদের সুব্যবস্থা করে দিই। আর এখন আপাতত কেউ নেই বলে আমরা এগুলো ধরে পড়ে করে বাট করে রেখেছি। হ্যাঁ, ওগুলো কেউ যদি আসে তখন পরিষ্কার করে রাখা হবে, তাই তো? দুটো ঘর আছে। আচ্ছা, এইটা হচ্ছে 2 নম্বর রুম, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো রুমগুলো দেখো, এখানে কেউ থাকে না বলে সেই জন্য এখন অগুছানো রয়েছে। আর বাদ বাকি কথা উনি বলে দেবেন, বলুন। না, এটা প্রবর্তক সঙ্গে আরেকটা যাত্রী নিবাস আমাদের রিপেয়ার হচ্ছে। রিপেয়ার হওয়ার জন্য এই ঘরে আমরা আপাতত রাখা হয়েছে। আর একটু অগোছালো অবস্থায় আছে, কারণ ওখানে দিয়ে ঘরগুলো সমস্ত সাজা বিন্যাস হচ্ছে, রং টং হবে। এই জন্য আমরা অবহিত অবস্থায় আছে বলে রেডি নেই আর কি। কেউ যদি থাকতে চায় তখন পরিষ্কার করে, হ্যাঁ, ব্যবস্থা করে দেবে। এখানে যেই দাদারা থাকেন ওনারা পরিষ্কার করে এখানে রেখে দেবেন, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছ ঘরটা বেশ বড় সড়ো আছে, একদম বড় বড় জানলা আছে। এখানে যাত্রী নিবাসের ব্যবস্থা আছে, বলে দিলেন। এই যে এইটা স্কুল একটা বাচ্চাদের, এটা হচ্ছে প্রবর্তক সংঘ জননী রাধারানী শিশু মহল, দেখতে পাচ্ছ। কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা, নেই ছোটে নাকি হাঁটে না, গাও খেসে কাটে না। ভগবান মতিলাল রায় তার যে বাড়ি, যেখানে উনি থাকতেন, আচ্ছা, যে প্রধান আবাসস্থল, সেখানে এসে পৌঁছে গেছি। আচ্ছা, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এই যে ওনার বিশাল বড় বাড়ি, এখনও কত সুন্দর রয়েছে, মেনটেনেন্স করবে খুব শিগগিরই। এবারে তারপরে কোথায় যাবো এখন আমরা? যে গোপন কক্ষে আচ্ছা, বিরাট রায়, মতিলাল রায়, গান্ধীজি, নেতাজি, রাসবিহারী বোস, মনোহর নায়ক, উল্লাস দত্ত, প্রহ্লাদ দত্ত যেখানে গোল টেবিল করতেন, সেই আচ্ছা। গোল টেবিল দেখাবো। তা আমি এখানে যারা থাকেন আচ্ছা। তাদের হাতে বলে দিয়ে চলে যাচ্ছি, আমার বিশেষ কাজ আছে। এবং শুধু তাই না, শ্রী অরবিন্দ যেখানে আত্মগ্রহণ করেছিলেন, আচ্ছা, ব্রিটিশ যারা খুঁজতে আসতো, তার গোপন কক্ষ, তার শয়ন কক্ষের খাটের তলায় তাকে লুকিয়ে রাখা হয়েছিল, সেটাও পরিদর্শন করে দেবেন। তাই যারা আছেন, আমরা এখানে বেশি আসি না, তা যারা থাকেন তাদের কাছে আমি অর্পণ করে চলে যাচ্ছি, তারা ঘুরে ঘুরে সব দেখাবে। আচ্ছা, আসুন। এই যে এই যাওয়ার প্রবেশদ্বার যাচ্ছি আমি। এই যে তোমাদেরকে এখন যে ঘরটি দেখাচ্ছি, এই ঘরে এক সময় বহু বিপ্লবীরা আসতেন এবং এসে এই যে গোল টেবিল দেখতে পাচ্ছ, এই গোল টেবিলে বসে ওনারা, সমস্ত চেয়ার পাতা রয়েছে, এইখানে বসে ওনারা মিটিং করতেন। এবং এই সম্পর্কে আরও জেনে নেবো, এই দিদিভাই রয়েছেন ওনার মুখ থেকে। নমস্কার, আমি শবরী চক্রবর্তী। আমি এখানকার অন্নপূর্ণার এই দায়িত্বের মধ্যে আছি যে এখানে এই টেবিল দেখছেন, গোল টেবিল এখানে, বা এই যে অফিস ঘর, এখানে বৈঠকখানার ঘর, এই ঘরেতে তখন বিপ্লবীরা আসতেন, এখানে বসে মিটিং হতো আর গুপ্ত আলোচনা সব হতো স্বাধীনতা সংগ্রামীদের। এই যে তোমাদেরকে এখন দেখাচ্ছি, এটা হচ্ছে প্রবর্তক সংঘের আশ্রমের সংঘ মন্দির। এইখান থেকে রয়েছে প্রবেশদ্বার, আমি এর মধ্যে যাব প্রবেশ করে এবং দেখে নেব এই সংঘ মন্দিরের আর একটু ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো আমি আস্তে আস্তে যাচ্ছি। এখানে শ্রী অরবিন্দ আত্মগোপন করেছিলেন 1910 সালে ফেব্রুয়ারি মাসে এসেছিলেন এখানে 1910 সালে হ্যাঁ। আত্মগোপন করেছিলেন। হ্যাঁ। আচ্ছা, তোমাদেরকে দেখাচ্ছি, এখানেই উনি আত্মগোপন করেছিলেন। আর এখানে দেখতে পাচ্ছি ওনার একটা চিত্র রয়েছে। আর এখানে আর কে কে আত্মগোপন করেছিল আমাকে একজন বললেন, নামগুলো তো বলে দিল।
আচ্ছা এখানে আছে লিস্টটা, আপনি একটু নিয়ে আচ্ছা লিস্টটা নিয়ে নেবো তাই তো? আচ্ছা ঠিক আছে। আর দেখতে পাচ্ছ খুবই সুন্দর এখানে আত্মগোপন করেছিল। আর এখানে খুব সুন্দর সেলফ রয়েছে বা সব কিছু গুছানো রয়েছে। এখানে একটা পুজোর ব্যবস্থা আছে তাই তো? পুজো হয়, নিত্য পুজো হয়। এবং এই দিকটা চলে যাবো, এই দিকটা গিয়ে দেখে নেবো আর কি আছে। এই দিকটা কি আছে দেখতে পাচ্ছেন, কত বাচ্চা রয়েছেন। এই দিদিভাই বাচ্চাদেরকে আপনি পড়ান তাই তো? পড়ায় সময় পান টাইম পাসের জন্য আর কি, একটু বাচ্চাদের নিয়ে একটু সবসময় থাকেন, এঙ্গেজ থাকে। হবে না তো। আচ্ছা এই দিকে চলে যান একটুখানি দিদিভাই, এখানে কি আছে বলুন? আমাদের সঙ্গগুরু মতিলাল রায় ওনার স্ত্রী। আচ্ছা সঙ্গগুরু মতিলাল রায় এবং তার ওনার স্ত্রী। হ্যাঁ স্ত্রী। আচ্ছা তো উপাস দিয়ে আসুন একটু। আচ্ছা এই আমাদের দেশমাতৃকা। আচ্ছা। দেশমাতৃকাকে মা দুর্গা, মা লক্ষ্মী এবং মা সরস্বতী রূপে পুজো করা হয়। আচ্ছা প্রত্যেকদিন পুজো কি টাইম আছে? নিত্য পুজো 9টার সময় আমি করি এখানে পুজো। আপনি পুজো করেন? হ্যাঁ। আচ্ছা এবার আমি চলে যাবো একদিকে, বাইরের দিকে চলে আসি, আপনি চলে আসুন। আর এইদিকে একটি চিত্র দেখতে পাচ্ছি, এটা কি? হ্যাঁ, ইনি হচ্ছেন আমাদের অরুণ দাদামণি। আচ্ছা যাকে আমাদের সঙ্গগুরু মতিলাল রায় ছেলে মতো দেখতেন। আচ্ছা আচ্ছা উপরে কার ছবি আছে? ওপরে মা রাধারানী দেবী, রাধারানী দেবী, সঙ্গজননী মা। সঙ্গজননী মা। এখন আমি এই দিক দিয়ে সোজা ভিতরে প্রবেশ করব এবং গিয়ে দেখবো এখানে আর কি কি সুযোগ সুবিধা আছে এই আশ্রমের, দেখে নেব। তো আমি আস্তে আস্তে যাচ্ছি, দেখতে পাচ্ছি বিশাল বড় একটা ঘর রয়েছে। তো আমি জেনে নেব দিদিভাইয়ের থেকে। এই যে দেখতে পাচ্ছি বিশাল রান্নাঘর, এবার বলুন দিদি এই রান্নাঘর। আমাদের প্রবর্তক অন্নপূর্ণা মন্দিরের রান্নাঘর। আচ্ছা। অন্নপূর্ণার রান্নাঘর। এখান থেকে রান্না হয়ে কোথায় কোথায় যায়? এখানে রান্না হয়ে ছাত্রাবাস, শাপনালয়, আশ্রম, আচ্ছা, তারপর এখানে সবার 3-4 জায়গায় যে যা যা ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে খাবার চলে যায়। খাবারের কি টাইম আছে? এখানে এসে খায়। বাচ্চারা খায়? খাবারের সময় হচ্ছে সকালবেলা 10টার সময় ছেলেরা খেয়ে মেয়েরা খেয়ে স্কুলে চলে যায়। আচ্ছা। তারপরে দুপুরে 1টার সময় খাওয়া হয়। আচ্ছা। আর বড়দের আর ছোট ছোট বাচ্চাদের। আচ্ছা। আর সন্ধ্যেবেলা বিকেলবেলা একটুখানি টিফিন হয়, তারপর রাত্রিবেলা আবার 9টার মধ্যে খাওয়া হয়। এই যে দেখতে পাচ্ছ রান্নাঘর, বিশাল রান্নাঘরের জায়গা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখন তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে খাবার ঘর। তো আমি তোমাদেরকে একটু দেখাবো, একটু দিদি বলে দিন। হ্যাঁ, এটাই আমাদের খাবার ঘর। ছেলেরা এখানে এসে দুবেলা খায়। আচ্ছা। মেয়েরা বড়রা যারা আছে এখানে তারা এখানে খায়, আর যেগুলো তো পাঠানো হয়। হ্যাঁ আচ্ছা, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই খাবার ঘরটা কত বড়। দেখো এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছ। এখানে চেয়ার টেবিলে যারা এখানে এসে খেতে চায় তারা খেতে পারে। এছাড়াও কেউ যদি না আসতে চায় তাহলে খাওয়া পাঠিয়ে দেওয়া হয়। বিশাল বড় দেখতে পাচ্ছ হলঘর। পারে না, অনেকে বয়স্ক হ্যাঁ অনেক বয়স্ক লোকরা আছে যারা আসতে পারে না। এখানে খুব ফেসিলিটি ভালো। এখানে রয়েছে অ্যাকোয়াগার্ডের দেখো ব্যবস্থা রয়েছে, বিশুদ্ধ জল খুব সুন্দর রয়েছে, মানে খুব ভালো ব্যবস্থাটা। আমরা এখানকার দীক্ষিত। আচ্ছা 57 বছর আমি আছি। 57 বছর? বাবা অনেক বছর। তা এখানে কি পদে আছেন আপনি? কি কি পদে আছেন মানে? ওদের আমাদের এনে আমরা দীক্ষিত অন্তরঙ্গ শিষ্য। আচ্ছা এখানে এখানে থাকে তাই তো? থাকি। এখানে থাকতে আপনার কোনো অসুবিধা হয় না? ভালো লাগে? না, আমাদের ভালো লাগে। কেন আমার ছেলে বাড়ি করেছে, আমি যাইনি। আচ্ছা আচ্ছা, আমার এখানেই ভালো লাগে। তাহলে বাকি জীবনটা এখানেই চাইছেন থাকতে? এখানেই থাকবো আমি। আচ্ছা, এই আশ্রম যদি তোমরা দর্শন করতে চাও তাহলে তোমরা রেলপথে হাওড়া ও বর্ধমান মেল লাইনে যে কোনো লোকাল ট্রেন করে তোমরা চলে আসবে চন্দননগর স্টেশন। চন্দননগর স্টেশনে এসে তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে যে কোনো টোটো করে চলে আসবে এই চন্দননগর বুড়োচণ্ডীতলা ঘাট। এই বুড়োচণ্ডীতলা ঘাটেই রয়েছে এই প্রবর্তক সংঘ আশ্রম। তাহলে আজকে ব্লগটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর যে সমস্ত বন্ধুরা তোমরা ঠিকানা না বুঝতে পারলে আমার ভিডিও ডিসক্রিপশনে রয়েছে টোটাল ডিটেলস, তোমরা একটু চেক করে নিও। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের জন্যে। অপেক্ষা থেকো, সঙ্গে থেকো, ভালো থেকো, নমস্কার।